নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ শুনছেন প্রথম প্রতিশ্রুতির 30তম পর্ব। অনুতাপদগ্ধ সুহাসের দৃঢ় সংকল্প অবশ্য কাজে লাগল না, কারণ মাত্র একটা বেলার বেশি বিছানায় শুয়ে থাকল না সত্যবতী। সুহাসের অনুনয় বিনয় এবং নবকুমারের ব্যস্ত ভৎসনাকে উপেক্ষা করে উঠে পড়ল সে। বলল, ঠিক হয়ে গেছি বাবা, তোমরা আর তিলকে তাল করো না। কিন্তু এই আকস্মিক দুর্বলতার ঘটনায় গভীর একটা চিন্তা দেখা দিল সত্যবতীর মধ্যে। সে চিন্তা স্বামী পুত্রের জন্য নয়, ওই অনাথা মেয়েটার জন্যেই। নিশ্চিন্ত হয়ে বসে আছে সত্য, কিন্তু যদি সত্যর একটা কিছু ঘটে ওর কি হবে? অবশ্যই মরে এক্ষুনি যাবে সত্য তা নয়, তবু বলা কি যায়? বুড়ো বয়সে আবার যখন কেচে গন্ডুসের পালা পড়ল তখন ভয় আছে বই কি। ছেলেদের জন্যে ভাবনা নেই, ওরা প্রায় মানুষ হয়ে এলো। নবকুমারেরও মা বাপ আছে এখনো, হয়ে যাবে কোনো ব্যবস্থা। ওই মেয়েটারই অজল অস্থল অবস্থা। ওই রূপের ডালি মেয়েকে এলোকেশি নিশ্চয়ই সুচক্ষে দেখবেন না। তাছাড়া শুধু দেখার প্রশ্নই তো নয়, এতদিন নিশ্চিন্ত হয়ে বসে থাকার জন্য নিজেকে ধিক্কার দিল সত্য, এবং পরদিন নবকুমারের কাছে একটা অসম সাহসিক আবেদন করে বসল। সত্য মাথা ঘুরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নবকুমারেরও মাথা ঘুরে গিয়েছিল, এবং এই কদিন নিতান্তই বেচারার মতো কিসে সত্যর সন্তোষ বিধান হতে পারে তার চেষ্টা করছিল। কিন্তু সত্যর এই আবেদনে তার নতুন করে আবার মাথা ঘুরে গেল। অবাক হয়ে বলল, মাস্টার মশাইয়ের বাড়ি যাবে তুমি? কেন, হঠাৎ এমন কি দরকার পড়ল? আছে দরকার, কিন্তু নিতাই শুনলে কি আস্ত রাখবে আমায়? আস্ত রাখবে না? সত্য মৃদু একটু ব্যঙ্গ হাসি হেসে বলে, একেবারে ভেঙেই ফেলবে? তা প্রায় তাই। তাছাড়া মানে দরকারটা কি? বললাম তো আছে দরকার। নবকুমার নম্রতা ভুলে ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, ওই বেধর্মী লোকটার সঙ্গে তোমার দরকারটাই বা কি তাই শুনি? বলে ফেলেই অবশ্য ভয়ে কাঠ হয়ে যায়। কে জানে বাবা, এ কথাতেও সত্য অজ্ঞান হয়ে যাবে কিনা। কিন্তু না, অজ্ঞান হয়ে যায় না সত্য। শুধু মিনিট খানেক পাথরের চোখ নিয়ে স্বামীর দিকে তাকিয়ে থেকে বলে, একটা পরামর্শ করব। পরামর্শ? বাপ পিতিমোর নাম গেল হিদে জোলার নাতি। যাতে গেতে পরামর্শর মানুষ মিলল না। পরামর্শ করতে যাবে এই ধর্ম খোয়ানো ইয়ের সঙ্গে? সত্য বোধ করি রাখবে না বলেই দৃঢ় সংকল্প, তাই স্থিরভাবে বলে, যাতে গেতে মানুষ আর পাচ্ছি কোথা? পাখি পক্ষীর সঙ্গে তো আর পরামর্শ হয় না। যাগ্গে, তুমি যখন নিয়ে যেতে পারবে না, আমি নিজেই যে করে হোক। তাছাড়া নবকুমার আরো ক্রুদ্ধ গলায় বলে, এই এক বজ্ঞা গো, যা ধরবো তা করবই। বেশ, এতই যদি দরকার, তাকেই তবে ডেকে আনবো গলবস্ত্র হয়ে গিয়ে। না না, নাই তো, একদিন নিজের মুখে তুমি তাকে এ বাড়িতে আসতে বারণ করেছ।
করেছি, এবার গলবস্ত্র হয়ে সে অপরাধ ক্ষয় করব। ক্ষয় হয় না এমন অপরাধ তো জগতে আছে গো। যাক, তক্ক আমি করতে চাই না, তবে এ বাড়িতে আর পা ফেলতে বলবো না তাকে, নিজেই গিয়ে যা পারবো। এই তোমার জন্য একদিন দেশত্যাগী হতে হবে আমায়। নবকুমার মুখের চেহারায় বিরক্তির চরম নমুনা দেখায়, কিন্তু সত্য নির্বিকার। বলে, দেশত্যাগী হব বললেই কি হওয়া যায়? যায় না। যাকে, তুমি আর ও নিয়ে মাথা খারাপ করো না, আমি ব্যবস্থা করে নেব। তবে জানানোটা হয়ে থাকলো। মাথা খারাপ করতে বারণ করলেই কি আর নিজের দায়িত্ব ত্যাগ করতে পারে নবকুমার? মাথা সে খারাপ করছেই। শেষ অবধি ভেবে হদিশ না পেয়ে হাল ছেড়ে দেয় সে, আর বছরে সত্য স্বাধীন অভিযান চালায়। নিজেই রওনা হয় ভবতোষের বাড়ি। পথের সঙ্গী আর কেউ নয়, সুহাস। হ্যাঁ, সুহাসের সঙ্গেই গিয়েছিল সত্য। সুহাস ঠিকানাটা শুনে বলেছিল, ও মা, এ তো আমাদের স্কুলের কাছেই। ঠিক আছে, তবে তোতে আমাতেই যাব বলেছিল সত্য। আর বোধ করি মনের নিভৃত কোণে এটুকু গুপ্ত বাসনা ছিল, ভবতোষকে একবার কোণেটা দেখিয়ে দিতে। ঘটকালি যখন করবেন তখন অন্তত মেয়ে কেমন তা যাতে বলতে পারেন। এবার আর মাধ্যম নয়, সরাসরি নিজেই কথা। ভবতোষ যেন হাঁ হয়ে গেলেন। সত্য একটা অনাথা মেয়ে পুষেছে এ তিনি জানতেন, কিন্তু সে মেয়ে যে এমন মেয়ে আর এত বড় মেয়ে তা তার ধারণার বাইরে ছিল। বিহ্বল দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ নামিয়ে নিয়ে বললেন, এ মেয়ের আবার পাত্তরের ভাবনা বৌমা? সে আপনি স্নেহ করে বলছেন, দিন তবে নাতনির একটা ব্যবস্থা করে। আপনাদের সমাজে শুনেছি অনেক উদারমন ছেলে আছে যারা বিধবা বিয়ে করতে রাজি। বিধবা? ভবতোষ থতমত খান। বিধবা? এ মেয়ে যে লক্ষ্মী প্রতিমা বৌমা, বিধবার মতন তো কোনো লক্ষণ। সত্য সহসা বলে ওঠে, তুই একবার পাশের ঘরে যা তো সুহাস, আমার একটু কাজ আছে। সত্যর এই দুঃসাহসিক স্পর্ধায় সুহাসও স্তম্ভিত হয়ে যায়। একেই তো এভাবে একটা পুরুষের বাসায় একা দুটো মেয়ে ছেলে আসাই ভয়ঙ্কর ঘটনা, তার ওপরে কিনা সুহাস তুই পাশের ঘরে যা। প্রায় হতভম্ব হয়েই চলে যায় সুহাস। ভবতোষ হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকেন এই কুল কিনারাহীন দুঃসাহসের দিকে। আর সত্য নিষ্কম্প মৃদুস্বরে বলে, এসেছি যখন তখন আপনার কাছে ওর সব ইতিহাসই বলবো। হ্যাঁ, সুহাসের সব ইতিহাসই বলেছিল সেদিন সত্য ভবতোষ মাস্টারের কাছে। সুহাসের জন্মের আগের বৃত্তান্ত থেকে শুরু করে পরিচয়ও বাদ দেয়নি। শঙ্করীর কুল ত্যাগের পর রামকালীর স্পষ্ট স্বীকারোক্তির কথাটাও এসে পড়েছিল। সব শুনে ভবতোষ গভীর একটা নিঃশ্বাস ফেলে বলেছিলেন, এখন বুঝতে পারছি বৌমা, কোথা থেকে এ ধাতু তুমি পেয়েছ। অমন বাপ তাই। কিন্তু কথা হচ্ছে বৌমা, এই আমাদের নতুন সমাজকে তুমি যে রকম উদার ভাবছ ঠিক সেরকম নয়। এর মধ্যেও দলাদলি আছে, রেষারেষি আছে।
তাছাড়াও যে মেয়ের বংশ পরিচয় নেই সে মেয়েকে বিবাহ করার মতো মনোবল সম্পন্ন যুবক পাওয়া শক্ত। সত্য দৃঢ়স্বরে বলে, শক্ত সহজ বুঝি না, চিরদিন জানি আমার কথা আপনি ফেলতে পারেন না, তাই জোর করতেই এসেছি। ওই মেয়েটার ব্যবস্থা আপনাকে করতেই হবে। ভবতোষ বিচলিত স্বরে বলেন, আমি তোমার কথা ফেলতে পারবো না। এ কথা তুমি জানলে কি করে বৌমা? সত্য মুখ তুলে পরিষ্কার এবং শান্ত গলায় বলে, এই কথা জানতে খুব বেশি কিছু লাগে না মাস্টার মশাই, আমি তো মাটি পাথর নই। কিন্তু সে কথা থাক, আপনি শুধু আমায় ভরসা দিন। ভবতোষ মৃদু একটু হাস্যের সঙ্গে বলেন, চেষ্টা অবশ্যই করব বৌমা, কিন্তু জোর করে তো বলতে পারছি না। যদি নিজেকে দিয়ে হতো তাহলে নয় আজন্মের ব্রত ঘুচিয়ে একবার তোমার সুন্দরী মেয়ের জন্যে বর সাজ সেজে নিতাম। সত্য হেসে ফেলে, তারপর সকৌতুকে বলে, তেমন ভাগ্য ওর থাকলে তো। আমি কিন্তু বলে যাচ্ছি, সব ভার আপনার ওপর রইল। ভবতোষ আকুলতা করেন। ভবতোষ ব্যাকুল হয়ে ওঠেন, বারবার বলতে থাকেন, এ তুমি কি করলে বৌমা? আমাকে এভাবে সত্যবন্দী করে রাখলে। সত্য বিচলিত হয় না। সত্য দৃঢ়স্বরে বলে, আমি ঠিক জায়গাতেই ঠিক কথা বলেছি মাস্টার মশাই, এখন আপনি আছেন এই ভরসা। ভবতোষ আকাশ পাতাল ভাবতে থাকেন, কোথায় সেই পাত্র যার হাতে ওই সোনার প্রতিমাটিকে দেওয়া যায়, আর যে ওর সমগ্র ইতিহাস শুনেও নিতে রাজি হয়। ভেবে পান না। একটা নিঃশ্বাস ফেলে বলেন, এখন চট করে মাথায় আসছে না বৌমা, দেখি। কিন্তু একটা প্রশ্ন করি, এই যে তুমি এসেছ, নবকুমার জানে? সত্য মাথা কাত করে, অর্থাৎ হ্যাঁ জানে। তা ভালো, কিন্তু তোমার এই ব্রাহ্মবাড়ি আসায় এবং মেয়েটির বিবাহ সম্বন্ধে যা প্রস্তাব করলে তাতে তার সম্মতি আছে তো? সত্য ঘাড় নাড়ে, অর্থাৎ না। ভবতোষ উদ্বিগ্ন কণ্ঠে বলেন, তবে? তবে আর কি, ওনার অমতেই করতে হবে। কাজটা কি ভালো হবে বৌমা? সত্য মুখ তুলে বলে, কিন্তু ওই মেয়েটার আখেরের কথা না ভেবে নিশ্চিন্তি হয়ে বসে থাকাই কি ভালো হবে মাস্টার মশাই? আমার ঘরে সংসারে হয়তো একটু মনোমালিন্য হবে, হয়তো শ্বশুর বাড়ির মানুষেরা আমার মুখ দেখবে না, কিন্তু আমার সেই সামান্য লোকসানটা কি একটা মেয়ের জীবনটা বরবাদ হয়ে যাওয়ার থেকে বেশি লোকসানের হলো? ভবতোষ এক মুহূর্ত নির্নিমেষ তাকিয়ে থেকে হঠাৎ ব্যাকুল রুদ্ধ কণ্ঠে বলে ওঠেন, সন্ধে হয়ে আসছে বৌমা, তুমি বাড়ি যাও। তোমায় কথা দিচ্ছি ওর বিয়ের ভার আমি নিলাম। সত্য আকাশের দিকে তাকিয়ে দেখে সন্ধ্যের চিহ্ন মাত্র নেই। মাথাটা একটু নিচু করে বলে, চিরটা কাল আপনার কাছে অন্যায় আবদার করে আর পেয়ে সাহস বেড়ে গেছে মাস্টার মশাই, আমায় মাপ করবেন। মাপ? তোমায় আর আমি কি মাপ করব বৌমা? নিজেকে যদি মাপ করতে পারতাম। সে যাক, মেয়েটি কোথায় গেল? মেয়েটি? তাই তো, তার তো তদবধি আর কোনো সাড়া নেই। সত্য ব্যস্তভাবে বেরিয়ে আসে ঘর থেকে, আর এই প্রথম খেয়াল হয় অনেকক্ষণ ধরে সে এই তৃতীয় মানুষহীন ঘরে একজন পুরুষের সঙ্গে নিশ্চিন্তে কথা বলছে বসে বসে। সুহাস কি বিরক্ত হলো?
পাশের ঘরে চলে যেতে বলেছে বলে অপমানিত হলো? পাশের ঘরের দরজায় এসে দাঁড়ালো সত্য। কোথায় সুহাস? একা চলে গেল না তো? সহসা একটা আতঙ্কের বিদ্যুৎ শিখা মাথা থেকে পা পর্যন্ত যেন শিউরে উঠল সত্যবতীর। নিশ্চয় তাই। কি? প্রশ্ন করলেন ভবতোষ। সত্য অস্ফুটে বলল, কই দেখছি না তো, একা চলে গেল না তো? একা একা চলে যাবে? ভবতোষ সন্দেহের সুরে বললেন, তাই কখনো হয়? ওই কোণের ঘরটায় আছে বোধ হয়। কোণের ঘরে? ওখানে কি আছে? কিছু না, শুধু কতকগুলো। কথা শেষ হয় না, মুখে এক ঝলক আলো মেখে সুহাস সেই কোণের ঘরটা থেকে ছুটে আসে। স্বভাব বহির্ভূত উচ্ছ্বাসে বলে ওঠে, পিসিমা, পিসিমা, দেখবে এসো, কত বই। উহ, আমার আর এখান থেকে যেতে ইচ্ছে করছে না। সময়ের বাড়া কারিগর নেই। সময়ের রেদার নিচে পড়ে সব অসমানই সমান হয়ে আসে, সব এবড়ো খেবড়োই তেলা হয়ে যায়। সকল সংসারের মতো নিতাইয়ের সংসারেও এই লীলা চলছে বই কি। প্রথম দিকে এক এক দিন এক একটা ছুতোয় মনে হতো নিতাই বোধ করি এই দণ্ডে বউকে দেশে রেখে আসবে, অথবা বউ ভাবিনি সেই রাত্রেই আড়ায় দড়ি ঝুলিয়ে নিজে ঝুলে পড়বে। কিন্তু কার্যকালে তেমন কিছুই হলো না। ক্রমশই বোধ করি নিজেদের অজ্ঞাত সারেই ভাবিনি স্বাধীন সংসারের সংসার রসে এবং নিতাই আর এক স্থূল রসে মজতে শুরু করল। অতঃপর দুজনেই পরস্পরের কাছে অপরিহার্য হয়ে উঠল। অতএব খণ্ড প্রলয়ের সেই অবস্থাটি কোন ফাঁকে ফিকে হতে হতে বিলীন হয়ে গেল। দেতো হাসি বাজার দখল করল। এখন দেখা যাচ্ছে নিতাইয়ের বউ রুটি গড়তে শিখেছে এবং নিতাই বউকে ভয় করতে শিখেছে। ভয় থেকেই আসে মনোরঞ্জন চেষ্টা। ক্রমশই অনুধাবন করছে নিতাই, সত্যবতীর নিন্দাবাদটি হচ্ছে বউয়ের মনোরঞ্জনের একটি প্রশস্ত পথ, মনোবৈকল্যের একটি প্রকৃষ্ট ওষুধ। অতএব সেই প্রশস্ত আর প্রকৃষ্ট উপায়টি বেছে নিয়েছে নিতাই। না নিয়ে করবেই বা কি? পরিবারের পরকলায় জগৎকে দেখতে না শিখলে যে জগৎ দুঃসহ হয়ে ওঠে। অন্তত নিতাইদের মতো নিতান্ত গৃহগত প্রাণ গেরস্থ জীবদের, এদের ও ছাড়া উপায় নেই। আগুনের মালসা কোলে করে তো আর ঘর করা যায় না, আগুনে জল ছিটোতেই হয়। তদ্গত প্রাণ বশংবদ হয়ে পড়াই সেই শীতল জল। নারী জাতি যতই অবলা কোমলা হোক, সক্ষেত্রে সে বাঘিনী, আর ইচ্ছা পূরণের অভাব ঘটলে ফনা ধরা নাগিনী হয়ে উঠতেও পিছপা নয়। শান্তিকামী পুরুষ জাতি যতক্ষণ না এটা ধরতে পারে সংঘর্ষ বাধে, ততক্ষণ মনে করে এটা মেনে নেব না। অবস্থা আয়ত্তে আনা অসম্ভব হয়, অথচ একবার বশ্যতা স্বীকার করলেই মিটে গেল গোল। কিসে তুষ্টি ধরতে পারলেই বিশ্ব শান্তি। অতএব এখন ভাবিনি যে কোনো কারণেই মেজাজ গরম করুক অথবা বাক্যালাপ বন্ধ করুক, নিতাই এটা ওটা কথার ছলে স্বগতোক্তির সুরে সত্যবতীর প্রসঙ্গ এনে ফেলে। সে প্রসঙ্গ আর যাই হোক প্রশস্তির পর্যায়ে পড়ে না।
2-4 বার চেষ্টার পরই কার্যসিদ্ধি হয়। মৌনব্রতধারিণী ঝঙ্কার দিয়ে বলে ওঠে, কেন এখন আবার এসব কথা কেন? চিরদিনই তো শুনে আসছি তিনি গুণের গুণমণি, তার পাদদগ জল খেতে পারলে তবে যদি আমাদের মতো অধমদের উদ্ধার হয়। নিতাই সোৎসাহে কাজে এগোয়। তা বলতে অবশ্যই পারো, এই মুখেই অনেক গুণগান করেছি বটে, কিন্তু এখন আর নয়, এখন আর তাকে চিনতে বাকি নেই। কি বলবো তোমাকে, ওই বেম্বটার সঙ্গে যা নটখটি, দেখে দেখে চিত্তি চটে গেছে। অবশ্যই নিতাই মুখ কোঁচকায়। সন্দেহ একটু আধটু বরাবরই ছিল, তবে সে সন্দেহকে আমল দিতাম না। বলি, না না, ছি, বামুনের ঘরের মেয়ে, কিন্তু এখন তো দেখছি চোখের চামড়াহীন বেপরোয়া। একলা ঘোড়ার গাড়ি ভাড়া করে তার বাড়ি গিয়ে গিয়ে, তা তোমার বন্ধু কি কানা না বোবা? ভাবিনি চিপটেন কাটে। নিতাই মুচকে হেসে বলে, স্ত্রৈণ পুরুষ শুধু কানা বোবা কেন, বোবা, কালা, কানা, হাবা, বুদ্ধু, ভেড়া, সব। ক্রমশই যে অবস্থা আমার ঘটছে আর কি। ভাবিনীর কালো কালো ডাবর ডাবর মুখে আহ্লাদ রসের হাসি উছলে ওঠে। সেও মুখ টিপে বলে, আহালো, মরি মরি, তবু যদি না রাত দিনে বাদি থরহরি কম্প হয়ে থাকতো। ভেড়া পুরুষ কেমন ধারা একবার দেখতে সাধ যায়। সেদিন নিতাই এই কথার পিঠে বলে ওঠে, সাধ যায় তো চলো না দেখবে। ও বাড়ি তো যেতেই চাও না, পরের বাড়ি গিয়ে দেখে আর কি হবে। ভাবিনি গুলি চক্ষে কটাক্ষ হানে। নিতাই বলে, তা সকল বস্তুই কি আর ঘরেই মেলে গো? তবু দৃষ্টি সার্থক করবে তো চলো। শুনলাম দেশ থেকে সদুদি এসেছে বউয়ের আতুর তুলতে, দেখা হবে। সদুদি এসেছে? ভাবিনি গালে হাত দিয়ে বলে, আতুর কলকাতাতেই উঠবে, গিন্নি দেশে যাবেন না? এ সময়েও শাওরির ধার ধারবেন না? তাই তো শুনছি, বলেছেন নাকি? কেন, কলকাতায় কি আর জন্ম মৃত্যু হচ্ছে না? তা ভালো। নিতাইয়ের বউয়ের মুখে অন্ধকার নামে। সত্যবতীর খবরটা শুনে অবধি একটা আশা ছিল, কিছুদিনের মতন অন্তত ওই চক্ষুশুলটা চোখ ছাড়া হবে। আর সেই অবসরে ভাবিনি সত্যবতীর স্বামী পুত্তুরকে নেমন্তন্ন আমন্তন্ন ছলে খাইয়ে মাখিয়ে বশ করে ফেলে বরকে তাক লাগিয়ে দেবে। তা না, এই বার্তা বাসায় বসে আতুর তোলাবেন? ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে ভাবিনি, তা ভেড়াবর তাতেই রাজি তো? মা বাপের মুখে চুনকালি দিয়ে বউ আপনি স্বাধীন হয়ে বেটা বেটি বিয়োবে। নিতাই চোখ মুটকে বলে, তা হোক, ও তো বাঁচলো, পরিবারকে চোখ ছাড়া করতে হলো না। কথাটা নিতাই অনুমানে বলল মাত্র, প্রকৃত ঘটনা কিন্তু তা নয়। সত্যবতীর এ প্রস্তাবে নবকুমার শিউরেই উঠেছিল এবং অসম্ভব বলে উড়িয়েই দিয়েছিল। আতুর পর্বর মতো একটা ভয়ঙ্কর পর্ব যে দেশের বাড়িতে গিয়ে না পড়লে মিটতে পারে এ তার ধারণার বাইরে। কিন্তু শেষ অবধি বরাবর যা হয় তাই হলো। সত্যবতীর তীক্ষ্ণ যুক্তির বাণে নবকুমারের দ্বিধা লজ্জা টুকরো টুকরো হয়ে গেল। ভয়টা কিসের? কলকাতায় জন্ম মৃত্যু হচ্ছে না, ভূমিষ্ঠ শিশুর নাড়ি কাটা বাকি থাকছে। লজ্জা,
লজ্জার অর্থ? বুড়ো বয়সে যদি আবার কেচে গন্ডুসে লজ্জা না হয় তো বাসায় আতুর তোলাতেই লজ্জা। অতএব দ্বিধার প্রশ্নটা অবান্তর। নবকুমার অবশ্য ওই বুড়ো বয়স কথাটায় রেগে উঠেছিল। বলেছিল, বুড়ো বয়স করছো কেবলই কেন বলো তো? আমার ছোট মাসির পৌত্তরের উপনয়ন হয়ে যাবার পর আবার একটা মেয়ে হয়েছিল। সত্য জ্বলন্ত দৃষ্টিতে শুধু তাকিয়েছিল একবার, তারপর সংক্ষেপে বলেছিল, ওসব কথা থাক, এখানেই ব্যবস্থা করতে হবে সেই কথাটাই জানিয়ে রাখলাম। বলা বাহুল্য, মাত্র এইটুকুতেই কাজ হয়নি। নবকুমার বিস্তর হাত পা আছড়েছিল। বিস্তর আক্ষেপ জানিয়ে বলেছিল, আমি ওসবের কি জানি? এখানে কাউকে চিনি আমি? ব্যবস্থা করতে হবে বললেই হলো। তারপর সত্যর একটি তীব্র মন্তব্যে সহসা চুপ করে গিয়েছিল। আর অতঃপর একদিন বুদ্ধি করে চুপি চুপি গিয়েছিল সদূর বরের কাছে। শুনেছিল তার গণ্ডা 3-4 ছেলে মেয়ে, সেগুলো নাকি কলকাতাতেই জন্মেছে। অতএব লোকটা অভিজ্ঞ। তা অভিজ্ঞ লোকটা দরাজ ভরসা দিয়ে আশ্বস্ত করল নবকুমারকে এবং সেই সঙ্গে সদুকে আনিয়ে নেবার পরামর্শটা দিল। দিন 3 ছুটি নিয়ে বারুইপুরে গিয়ে সদুকে এনে ফেলল নবকুমার। কিন্তু যত সহজে বলা হলো, কাজটা কি তত সহজে হয়েছিল? পাগল, তাই কি সম্ভব? এলোকেশী একাধারে তার রাঁধুনি, পরিচর্যাকারিণী এবং নিঃসঙ্গ সংসারের সঙ্গিনী সদুকে কি এক কথায় ছাড়তে রাজি হয়েছিলেন? হারামজাদি সতেক্ষোয়ারি হাড় বজ্জাত বউটার নামে 100 গালাগালের ছড়া কেটে বেয়াক্কেলে বেহায়া বউয়ের দাসানুদাস ছেলেকে কি শুধু হাতে বিদায় করতে উদ্যত হননি? হয়েছিলেন, কিন্তু ভেস্তে দিল স্বয়ং সদু। সে বলে বসল, আমি যাব। তুই যাবি? এলোকেশী গর্জে উঠেছিলেন। আক্কেল খাকি, চোখের মাথা খাকি, নেমোখারাম, লক্ষ্মী ছাড়ি, তুই আমাদের একা ফেলে সেই হাড় হাবাতির পাদদক খেতে যাবি? কিন্তু সদু অনমনীয়। সদুর যে এত গো আছে এ কথা কে কবে জানত? এ যেন আর এক সদু। সামান্য 2-4খানা কাপড়ের সম্বল নিয়ে সদু সদরে দাঁড়িয়ে প্রস্তুত। আজন্ম অগঙ্গার দেশে মুখ থুবড়ে প্রাণ গেল সদুর। কালীগঙ্গার দেশে যেতে পাবার এই সুযোগ ছাড়বে না। তোমাদের কন্যা, সে তো চিরকাল করে এলো। সদুর কি ছুটি নেই? সদু যদি মরে তোমরা কি না খেয়ে থাকবে? কে সদুকে এই বিদ্রোহের শক্তি দিল ঈশ্বর জানেন। থ হয়ে গেলেন এলোকেশী। হকচকিয়ে গেল নবকুমার। নীলাম্বর বাড়ুজ্যে ক্রুদ্ধ গলায় বললেন, যাচ্ছ যাও, কিন্তু আর কখনো এ ভিটে মাথা গলাতে এসো না, এই বলে রাখছি। সদু প্রণাম করে নম্র গলায় বলল, আচ্ছা। দিশেহারা নবকুমার বলল, ভয়ে আমার নাড়ি ছেড়ে আসছে সদুদি। থাক, তোমায় যেতে হবে না। বউয়ের যদি পরমায়ু থাকে বাঁচবে, আর যদি কপালে মৃত্যু থাকে। সৌদামিনী মৃদু হেসে বলল, শুধু তোর বউকে বাঁচাতে যাচ্ছি ভেবেছিস? মোটেও না। নিজের কপালটা ফের আর একবার যাচাই করতে ইচ্ছে হয়েছে, তাই যাচ্ছি। এ কথার মানে নবকুমার বুঝতে পারেনি।
চোরের মতো মা বাপের সামনে থেকে পালিয়ে এসেছে। এলোকেশী উচ্চ কণ্ঠে ভগবানকে ডাক দিয়ে আদেশ করেছেন, ভগবান, যে সর্বনাশী আজীবন আমার বুকে কুল কাঠের আংরা জেলে রেখে দগ্ধালো আর বুড়ো বয়সে এই কোমরের বলটুকু পর্যন্ত কেড়ে নিয়ে মজা দেখতে বসলো, তুমি তার বিচার করো। যদি ন্যায়পরায়ণ হও তো সর্বনাশীর যেন তেরাত্রি না পোহায়, তার ভরা ঘরে যেন দৌড় পড়ে, তার মুখের গেরাস যেন বাসি চুলোর ছাই হয়ে যায়, এহকালে পরকালে যেন তার গতি না হয়। সত্যবতীর আরও অনেক ভয়াবহ পরিণতির জন্য ন্যায়পরায়ণ ভগবানের কাছে আবেদন জানাতে থাকেন এলোকেশী সুর করে, ছন্দে গেথে। না, কথাটাকে মিথ্যে ভাববার হেতু নেই, বাড়াবাড়ি ভাবলেও ভুল ভাবা হবে। সত্যবতীদের আমলে এলোকেশীরা নিতান্তই বিরল ছিল না, আর আজই কি আছে? নেই। শুধু হয়তো অভিশাপের বাণীগুলি সভ্য, মার্জিত, সূক্ষ্ম হয়েছে, তীব্র চিৎকারটা তীক্ষ্ণ মন্তব্যে পরিণত হয়েছে। সে যাক, সত্যবতীর কানে এসব পৌঁছল না। শুধু বিনা নোটিশে হঠাৎ সদূর আবির্ভাবে প্রথমটা একটু বিমূঢ় হয়ে পড়েছিল সে, তারপরই অবশ্য সামলে নিল। মৃদু হাসি মাখা মুখে বলল, যাক, ভালোই হলো, সংসারটা একজনের হাতে তুলে দেবার লোক হলো, এবার নিশ্চিন্দি হয়ে মরে বাঁচব। শুধু ভুরু কোচকালো, কেন, মরার কি হলো? রাজ্যি শুদ্ধ মেয়ে মানুষ মরছে। সত্যবতী হাসল, কি জানি, এবার কেবলই মনে হচ্ছে মরে যাব, কালের ঘণ্টা কানে বাজছে যেন। তার যে ঘণ্টাই কানে বাজুক, মরে অবশ্যই গেল না সত্যবতী। শুধু দীর্ঘকাল জমে মানুষে টানাটানি চলল। শুধু সত্যবতীর সংসারে অনেক ওলট পালট কাণ্ড ঘটে গেল, আর সত্যবতীর মনোজগতে অনেক বিপর্যয় ধাক্কা মেরে মেরে আরও দৃঢ় করে তুলল সত্যবতীকে। এরই মাঝখানে সত্যবতীর নবজাত কন্যা কেবল কান্নার জগৎ থেকে হাসির জগতেই উকি দিতে শিখে ফেলল। সাধন সরল দুই ভাই কাচের পুতুলের মতো মেয়েটাকে গলার হার করে তুলল, আর নবকুমারের মধ্যে দেখা দিল প্রবল একটি বাৎসল্য রসের ধারা। তবু তার যেন নববধূর লজ্জা। যদিচ মেয়ে সন্তান কানা করি মাত্র, তথাপি দেখতে ইচ্ছে করে, নাড়াচাড়া করতে ইচ্ছে করে, আর স্নেহের বস্তু বলে মিষ্ট একটা অনুভূতি আসে। সাধন সরল তার অপরিণত বয়সের ফল। সে বয়সে বাৎসল্য রসের সৃষ্টি হয়নি, বরং সেই নবযৌবনের তীব্র আবেগের সময় ওদের আপদ বালাইয়ের মতোই মনে হতো। এখন সেকাল নেই। এখন সত্যবতী তো হাত ছাড়াই, তবু এর সূত্রে যদি আবার একটু সরসতা আসে, এই আশা। জমে মানুষে টানাটানির লড়াইয়ে মানুষই জিতেছে, তাই মেয়েকে পয়মন্ত মনে হচ্ছে নবকুমারের। মোট কথা, সংসার বেশ ভালোই চলছে নবকুমারের। কিন্তু এ বাড়িতে সুহাস বলে যে একটা মেয়ে ছিল, সে কোথায় গেল? তাকে তো আর দেখা যায় না। সে কি তবে মারা গেছে, নাকি তার কুলত্যাগিনী মায়ের পদাঙ্ক অনুসরণ করে কুলত্যাগই করেছে? না, নবকুমার তাই বলেছে, প্রায় কুলত্যাগের ধিক্কারি দিয়েছে তাকে।
জীর্ণ দেহ সত্যবতীর সামনে তীব্র কণ্ঠে সে ধিক্কার ঘোষণা করতেও দ্বিধা করেনি। বলেছে, আর যেন ওটা এ বাড়ির ছায়া না মাড়ায়। কুলত্যাগে আর ধর্মত্যাগে তফাৎটা কি? নাই বা বিয়ে হতো, হিঁদুর ঘরের মেয়ে, ঠাকুর দেবতা পুজো পাঠ করে জীবনটা কাটিয়ে দেওয়া যেত না একটা বাপের বয়সী বুড়োর সঙ্গে? ছি ছি ছি। বুঝলে তুড়ুর মা, আমড়া গাছে কখনো ন্যাংড়া ফলে না। এই যে তুমি এতদিন গাছের গোড়ায় জল ঢাললে, এত সার দিলে, ন্যাংড়া কি ফললো? আমড়ার ছানা আমড়াই হলো। সত্যবতী হাত নেড়ে থামবার ইশারা করে পাশ ফিরেছিল। এখন আর সত্য শয্যাগত নয়, তবু বেশিরভাগ বিছানাতেই পড়ে থাকে। সদু এসে তার সংসার ভার হাতে তুলে নেওয়ায় সত্য যেন অদ্ভুত একটা মুক্তির স্বাদে মগ্ন হয়ে আছে। সদু যেই বলে, থাক থাক বউ, তুমি আবার কেন উঠে এলে রোগা মানুষ, অমনি সত্য গিয়ে ঝুপ করে শুয়ে পড়ে। আগের মতো তর্ক করে না, বলে না এখন তো ভালো আছি, শুয়ে পড়ে। আর বেশিক্ষণ শুয়ে থাকলেই সেই দিনের অভিনীত নাটকটার দৃশ্যগুলোই তার চোখের পর্দায় ছুটোছুটি করে বেড়ায়। গোড়া থেকে সবটাই জানে সত্য। সত্যর জ্ঞান চৈতন্য নেই ভেবে আতুর ঘরের দোরে বসে সদু আর ভাবিনী সশব্দেই আলোচনাটা চালাচ্ছিল। কিন্তু অস্ফুট চৈতন্যের মধ্যেও সত্যর মাথার মধ্যে ওদের কথাগুলো যেন হাতুড়ির ধাক্কায় ধাক্কায় ঢুকে পড়তে লেগেছিল, অথচ ওদের নিষেধ করবার ক্ষমতা হয় না। না পারে হাত নাড়তে, না পারে কথা বলতে। আর ভাবিনী হাত মুখ নেড়ে, হ্যাঁ ভাবিনী বক্তা, সদু শ্রোতা। দেশে থাকতে ভাবিনীর সাধ্য ছিল না যে পাড়ার বয়স্কদের সঙ্গে কথা বলে, কিন্তু এখানে আলাদা, এখানে ভাবিনী একজন, তাই হাত মুখ নেড়ে কথা বলতে বাধে না। আর বলো না বামুন ঠাকুরছি, দেখে দেখে আমরা থ হয়ে গেছি। ওই একটা বেজাত বেজন্মা আইবুড়ো থুবড়ি মেয়েকে নিয়ে কি নাচানাচি, কি নাচানাচি। জন্মের কথা কি বললে কায়েদ বউ? শিউরে উঠেছিল সদু, অথবা শিউরে উঠেছিল সদুর চিরদিনের সংস্কারে পুষ্ট রক্তকণিকা। সদু যে ওই মেয়েটার হাতে খাচ্ছে দাচ্ছে গো, সেই কথাই বলে ফেলে সদু। কে না খাচ্ছে? ভাবিনী ঠোঁট উল্টেছিল। নারায়ণের ঘরের ভোগ রাতবার দরকার হলেও বোধহয় গিন্নি ওই ভাইঝিটিকে এগিয়ে দেবেন। ভাইঝি? সদু বলেছিল, রসদিকি, আমায় আগে বুঝতে দাও সবটা। এই তো শুনছিলাম বিধবা, আবার তুমি বলছো আইবুড়ো। একবার জন্মের খোটা শোনালে, আবার বলছো ভাইঝি। সব কেমন গোলমেলে ঠেকছে যে। অচৈতন্য সত্যবতীর কানে বিষের তীর বিঁধতে থাকে। ভাইঝি আমি বলছি না গো, উনি ওই পরিচয় রটিয়ে রেখেছেন। যে ভাজ 12 বছরে বিধবা, তার 22 বছর বয়সের গর্ভের ওই রত্ন, বোঝো। মা কুলে কলঙ্ক ঘটিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। মামা শ্বশুর মানে গিয়ে তোমাদের বউয়ের বাবা নাকি ঢাকে কাঠি দিয়ে 10 জন মান্যিগণ্যি লোককে ডেকে সেই বার্তা বড় গলা করে শোনালেন। আবার ইনি এতকাল পরে সেই আস্তা কুড়ের জঞ্জালকে মাথায় করে এনে ঘরের মধ্যে দেবী প্রতিষ্ঠে করেছেন। কি বলবো ভাই,
তোমাদের বামুনের ঘরে ঋতনিত দেখে আমরা বলছিলে বিধবা। বিধবা নয় গো, থুবড়ি আইবুড়ি। কে ওই জাত জন্মহীন ধ্বজাকে বে করবে যে বে হবে? মা লোকলজ্জায় আর মেয়ের কাছে ঘেন্না ঢাকতে বলে বেড়াতো 5 বছরে বে, 5 বছরেই বিধবা। ইনিও সেই কথাই চালিয়ে আসছেন। আবার শুনি নাকি বেম্য বাড়িতে বে দেবে বলে বর খুঁজছে। সদু কিছুক্ষণ গালে হাত দিয়ে বলে, তা দিতেই পারে, মেয়েদের স্কুলে পড়াচ্ছে যখন। বউয়ের শরীরে তখন অনেক গুণ ছিল, ওই বুকের পাটাতেই সব হরে গেল। অতিরিক্ত তেজ, অতিরিক্ত আস্পর্ধা, নইলে কোন সংসারে কোন মেয়ে মানুষের এ সাহস হয়? নর্দমার পাক তুলে নিয়ে এসে পুজ্জি করে। শুনে আমি হা হয়ে যাচ্ছি। কায়েদ বউ, রেখেছিস রেখেছিস, তার হাতে ভাত জল খাচ্ছিস কোন আক্কেলে? নবাটাও তো ওনার কথার তুলনা ঠাকুরছি। উনি একেবারে কামরূপ কামিক্ষের ভেড়া, নচে তার এত খানিকটা হয়? উনি শুদ্ধ হা সুহাস জো হুয়াস সুহাস। এদিকে তো মুনির মন টলে এমন রূপ। ওই কি ভালো থাকবে নাকি? দেখো কোন দিন কি করে বসে। মিথ্যে বলবো না ভাই, ওই ভয়ে তোমাদের ভাইকে আমি সাধ্য পক্ষে এ বাড়িতে একা আসতে দিইনি। পুরুষ হচ্ছে মাছির জাত, ফুল থেকে উঠে পাছড়ায় গিয়ে বসে। ওই ছুরি সহ্যের সীমা অতিক্রম করলে বুঝি বুবারও বোল ফোটে। তাই অজ্ঞান অচৈতন্য সত্যবতীর মুখ থেকে সহসা ক্রুদ্ধ গর্জন বেরিয়ে আসে, যেন মুখ চেপে ধরা কোনো ক্রুদ্ধ জন্তুর আর্তনাদ। এরা চমকে ওঠে। কি হলো বলে আতুর ঘরের ঝিকে ডাক পাড়াপাড়ি করতে থাকে এবং তার ঘণ্টা কয়েক পরেই সারা বাড়িতে অন্য একটা শোরগোল ওঠে। প্রশ্ন আর বিস্ময়। নেই, কোথায় গেল? শেষ কখন কে দেখেছে? কে দেখেছে ঠিক কেউ মনে করতে পারে না। দেখছিল তো সর্বক্ষণ সবাই। হঠাৎ জলজ্যান্ত একটা মানুষ হাওয়া হয়ে যাবে। অথচ তাই গেল, সুহাসকে পাওয়া গেল না। সত্য চোখ বুঝলেই যেন সেদিনের সেই কথাগুলো শুনতে পায়। সদু আর ভাবিনীর সেই নিতান্ত সহজ অসতর্ক উক্তি। তারপর পট পরিবর্তন হয়, আর এক দৃশ্য চোখে ভাসে, যা নিয়ে পরে বহু শ্লেষাত্মক কথা শুনতে হয়েছে সত্যকে। কিন্তু নাটকের সেই অঙ্কের উপর তো সত্যর কোনো হাত ছিল না। সেটা শুধু সত্যর চোখের সামনে ঘটেছিল। আতুর ঘরের দরজায় এসে দাঁড়িয়েছিলেন ভবতোষ মাস্টার। দরজার একটা পাল্লা ধরে ভাঙা গলায় আর্তনাদ করে উঠেছিলেন, বৌমা! সত্য চমকে তাকিয়েছিল, অবাক হয়ে চারিদিকে তাকিয়েছিল। এখানে উনি কেন? এ কি অঘটন! এমন উদ্ভ্রান্ত ভাবিবা কেন ওর? কি বলছেন এসব? বুঝতে সময় লেগেছিল, লাগবারই কথা। কে ভাবতে পেরেছিল এ বাড়ি থেকে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে আর জায়গা পেল না সুহাস। নিতে গেল ভবতোষ মাস্টারের বাড়ি। জীবনে যার বাড়িতে একবার মাত্র গিয়েছে, আর জীবনে যার সঙ্গে একবারও কথা বলেনি, কিন্তু এবার গিয়ে কথা বলেছে, অনেকগুলো কথা। ভবতোষ তেমনি রুদ্ধ
রুদ্ধ কণ্ঠে আস্তে আস্তে উচ্চারণ করেন, বলে কিনা আপনার বাড়িতে একটা ঝিয়েরও তো দরকার হয়, সেইভাবেই থাকবো আমি, সব কাজ করব। আপনি তো উদারধর্মী, আপনার তো আমার হাতে খেতে ঘেন্না করবে না। শোনো দিকি কথা, তোমার ওই দেবকন্যার মতো মেয়ে তার হাতে খেতে ঘেন্না করবে? সেদিন সত্যর বাক স্ফূর্তির শক্তি ছিল। সেদিন সত্য আস্তে আস্তে বলেছিল, আপনি তো এ কথা বলছেন, লোকের যে ঘেন্না করে। ঘেন্না করে? করে বই কি। সত্যবতী বালিশ থেকে ঘাড়টা একটু তুলে ক্ষুব্ধ হেসে বলে, করবে না কেন? আপনি তো ওর সবই জানেন মাস্টার মশাই, বিশ্বশুদ্ধ লোকই ওকে ঘেন্না করবে। করতে পারে। ভবতোষ আবেগরুদ্ধ কণ্ঠে বলে উঠেছিলেন, আমি তাহলে তোমার এই বিশ্ব সংসারের কেউ নই বৌমা। সত্য এক লহমা অপলকে ওর মুখের দিকে তাকিয়ে বলেছিল, জানি। আর সে মুখ পুড়িয়েও এক নিমেষে সে কথা জেনে ফেলেছিল, তাই আগুনের ঝাপটা থেকে বাঁচতে ছুটে গিয়েছে আপনার কাছেই শরণ নিতে। কিন্তু এক্ষেত্রে আমি কি করব? ভবতোষ ব্যাকুল, বিব্রত, বিভ্রান্ত। আমার বাসায় মেয়ে ছেলে বলতে কেউ নেই, নাই বা থাকলো। সত্য মৃদু হেসেছিল, ওসব চালিয়ে নিতে পারবে। চালিয়ে নিতে পারবে? ভবতোষ হতাশ্বরে বলেন, তুমিও কি তোমার ভাইঝির মতো পাগল হয়ে গেলে বৌমা? তাকেও তো কিছুতেই বোঝো মানাতে পারলাম না। গাড়ি দাঁড় করিয়ে রেখে শত সাধ্য সাধনা করলাম, সেই এক কথা, আপনার সব কাজ করে দেব, তার বদলে এক কোনায় একটু থাকতে দিন আর আপনার বইগুলো পড়তে দিন, আর কিছু চাই না আমি। শোনো পাগলামি। সত্য হঠাৎ গাঢ়স্বরে বলে, পাগলামি কেন বলছেন মাস্টার মশাই? এর থেকে ভালো আশ্রয় ওর আর কোথায় পাবে? ওর জন্মের বৃত্তান্ত শুনেও কে ওকে ছেদ্দা করবে, স্নেহ মমতা দেখাবে? ভবতোষ আরো ব্যাকুল হয়ে বলেন, সেসব তো বুঝলাম, ওই জন্যেই পাত্র জোগাড় করে উঠতেও পারছি না, অথচ তুমি বলেছ সব কথা খুলে বলতে। কিন্তু একটা কথা তুমি বুঝছো না। ভবতোষ থামেন। সত্য শান্ত স্বরে বলে, বলুন। বলছি। ভবতোষ কেশে বললেন, আমার জন্যে ভাবি না, আমার তিন কুলে কে বা আছে, ওর জন্যেই বলছি। যতই আমি তিন কেলে বুড়ো হই, লোকনিন্দের তো কসুর হবে না তাতে। আমার বাসায় কি পরিচয়ে রাখবো ওকে? সত্য একটু হেসে বলে, দাসী পরিচয়েই রাখুন। তুমি বোধ করি আমায় নিয়ে মজা দেখছো বৌমা। ভবতোষের আক্ষেপটা যেন আছড়ে পড়ে। আঁতুড়ের দরজায় এই দীর্ঘস্থায়ী দৃশ্য। সদু গালে হাত দিয়ে দালানে বসে, আর নবকুমার খাঁচার বাঘের মতো ছটফট করছে। আর ধৈর্য থাকে না। নবকুমার এগিয়ে এসে বলে, মাস্টার মশাই, বাইরে কি আপনার গাড়ি অপেক্ষা করছে? না একখানা ডাকতে পাঠাবো? ভবতোষ বিমূঢ় দৃষ্টি মেলে তার একদা ভক্ত শিষ্যের মুখের দিকে তাকান এবং সেই মুহূর্তে শুনতে পান সত্যবতীর ক্ষীণ কিন্তু স্পষ্ট স্বর। আদেশের সুরে উচ্চারিত হলো, থাক, গাড়ির জন্যে কারুর ব্যস্ত হতে হবে না। মাস্টার মশাইয়ের সঙ্গে আমার এখনো দুটো দরকারি কথা আছে, আর সকলের একটু ওদিকে গেলে ভালো হয়। আর সকলের ওদিকে গেলে ভালো হয়? এর চাইতে সত্য কেন একখানা থান ইট মারল না নবকুমারের মাথায়?
কিন্তু উপায় নেই। ডাক্তার বলে গেছে রোগীর বুক হালকা, রাগ দুঃখ কোনো কিছুতেই যেন বেশি উত্তেজিত না হয়। কাজেই মনের রাগ মনে চাপা। হ্যাঁ, ডাক্তার ডাকতে হয়েছিল। আতুর ঘরে ডাক্তার আসা সদু নবকুমার সকলের জ্ঞানেই এই প্রথম। তা উপায় কি? সদুই জোর করে আনিয়েছিল, বলেছিল যে কালে যে শাস্তর। তুই আর ইতস্তত করিস নে নবু, কলকাতায় যখন বাসা করে আছিস কলকাতার মতোই হোক। বারুইপুরের সেই গর্তয় গিয়ে পড়লে তো মরেই যেত। এ যদি তা সেই ডাক্তারের নির্দেশে স্নান মাথা ঘষা বন্ধ। কাজেই 21শে ষষ্ঠীও মুলতুবি। 21 দিনের আতুর 31 দিনে গিয়ে ঠেকেছে। তাছাড়া মুশকিলই কি কম? বাড়ির লোকের সেবা যত্নটা তো পাচ্ছে না। সেবা বলতে সেই হাড়ি দাই মাতঙ্গিনী সেরে উঠবে কি করে? অথচ আতুরের দরজাতেই এই সব কাণ্ড। চলে যেতে হবে। ও বলে দুমদুম করে চলে যায় নবকুমার। ভবতোষ অপ্রতিভের একশেষ হয়ে বলেন, আমি যাই বৌমা। না, সত্য দৃঢ়স্বরে বলে, কথা তো শেষ হয়নি। আপনি বললেন আমি আপনাকে নিয়ে মজা দেখছি, এই কি একটা কথা? কি করব বৌমা, দিশেহারা হয়ে যাচ্ছি বলেই। কেন হবেন? সত্য স্থির স্বরে বলে, দিশে তো সামনেই রয়েছে। আপনি সেদিন ঠাট্টা করে বলেছিলেন সুন্দরী নাতনির জন্যে যদি আপনার মাথায় টোপর দিতে হয় তো দেবেন। সেই ঠাট্টাটাই সত্যি করে তুলুন। বৌমা, অস্থির হবেন না মাস্টার মশাই, আমি বলছি এই ভালো হবে। এই ভালো হবে? হ্যাঁ, আপনি আর দ্বিধা করবেন না। বিনা পরিচয়ে একটা মেয়ে ছেলে থাকার নিন্দে আপনি পরিচয় দিয়ে দিন ওকে। পরিচয়ের মতো পরিচয়? তুমি কি আমাকে আমার চিরদিনের অপরাধের শাস্তি দিতে চাও বৌমা? ভবতোষের কণ্ঠে দৈন্যের সঙ্গে একটা জ্বালা ফুটে ওঠে বুঝি, কিন্তু সত্যবতীর কণ্ঠে ফুটে ওঠে স্নিগ্ধ স্নেহের করুণা। ছি ছি, ও কথা বলছেন কেন মাস্টার মশাই? বরং বলুন, এ আমার এতকালের শিক্ষা দীক্ষার গুরু দক্ষিণা। লেখাপড়া জানা বুদ্ধিমতী মেয়েরা আপনার প্রিয়, এ আমার জানা। সুহাস আপনার অপছন্দের হবে না। ভবতোষ ক্ষুব্ধ হাস্যে বলেন, পছন্দ জিনিসটা শুধু বেটা ছেলের একচেটে নয় বৌমা, সে এই জ্যাঠার বয়সী বুড়োটাকে। তাতে কি? সত্য সকৌতুক হাস্যে বলে, মহাদেব তো বুড়ো, তবু তো মেয়েরা তাকেই বর চেয়ে বত্ত করে। সুহাস যদি সে কথা না জানত তো আপনার কাছেই ছুটে যেত না। আস্তে কণ্ঠস্বর গাঢ় হয়ে আসে সত্যবতীর। সুহাস আপনাকে ভক্তি করে জেনে বুঝেই সে আপনার আশ্রয় নিতে গেছে। আপনি শুধু বুঝতে পারছেন না। মেয়ে মানুষ মুখ ফুটে আর কত বলবে? কিন্তু আমি তো ভেবে কুল পাচ্ছি না বৌমা। হঠাৎ এমন কি নতুন ঘটনা ঘটল যে সে অমন করে ছুটে গিয়ে? বলবো, সব বলবো, আজ আর পারছি না। সত্য একটু ক্লান্ত হাসি হাসে। তবু ভবতোষ কথা বলেন, কাতর কণ্ঠে বলেন, এই কি তোমার শেষ রায় বৌমা? এই শাস্তি মাথায় তুলে নিতে হবে আমাকে? সত্য আবার একটু কৌতুকের হাসি হাসে। এবার কিন্তু আমি রেগে যাব মাস্টার মশাই। আমার জামাই হওয়া বুঝি আপনার শাস্তি? ভবতোষ একটুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে বলেন, তবু আমি হয়তো কোনো দিনই আমাকে ক্ষমা করতে পারবো না বৌমা। মনে হবে
ভুল ভেবে মনে কষ্ট করবেন না। এখন কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে শেষের কথাটা যেন নিজেকেই নিজে বলে সত্য। মনে হচ্ছে সুহাসকে বুঝি এমন মনের মতো করে গড়তে চেষ্টা করেছি আপনার কথা ভেবেই, শুধু সে কথা নিজেই টের পাইনি এতদিন।